ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। দিল্লির রাজপথে এখন আগুনের লেলিহান শিখা। যে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা, সেই দিল্লি এখন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে রীতিমতো কাঁপছে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সংসদ ভবন ছেড়ে পালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন শেখ হাসিনা। ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না, আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে। किस तरीके से लाठी से मारा जा रहा है, इधर दिखाइए किस तरीके से लाठी चार्ज हो रहा है पूरी तरीके से जंतर मंतर पर। ये दृश्य आप देख सकते हैं। देश जो सही कह रहा है कि गृह मंत्री गुंडा है, गुंडे ने गुंडाई दिखवाई है। ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, সর্বশেষ শেখ হাসিনা মারা গিয়েছেন। ভারতে অসুস্থতা থাকার পর বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তাদেরকে হুমকি দেওয়া সেই শেখ হাসিনাই এবার দুনিয়া থেকে চলে গিয়েছেন, আর দেশে ফেরা হলো না। এবার তাকে দাপন কোথায় দেওয়া হবে সে বিষয়ে আলোচনা চলছে। ভিডিওটি আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। দিল্লির রাজপথে এখন আগুনের লেলিহান শিখা। যে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা, সেই দিল্লি এখন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে রীতিমতো কাঁপছে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সংসদ ভবন ছেড়ে পালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশের 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঠিক যেন এক কার্বন কপি এখন মঞ্চস্থ হচ্ছে ভারতের মাটিতে। আর এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে এক অভিনব নামে রাজনৈতিক দল, ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে গুলি আর লাঠি পেটা করে দমানোর চেষ্টা করেছিলেন হাসিনা, ঠিক সেই একই কায়দায় একই স্টাইলে দিল্লি রাজপথে এখন পিটানো হচ্ছে এই তেলাপোকা তথা প্রতিবাদী শিক্ষার্থীদের। বিশ্লেষকরা বলছেন, মোদীকে এই ভয়ঙ্কর কূটবুদ্ধি দিচ্ছেন খোদ শেখ হাসিনাই। কি ঘটছে আসলে দিল্লির রাজপথে? কেন গ্রেফতার করা হলো ককরোচ জনতা পার্টির প্রধানকে? আর মোদী বা কেন পালালেন? বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লি পরিণত হয়েছে এক উত্তপ্ত রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টির ডাকা চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে যে বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সাধারণ মানুষ যন্তরে মন্তরে জড়ো হয়ে যখন সংসদ ভবনের দিকে এগোতে শুরু করে, তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মোদীর পুলিশ বাহিনী। আর এই হামলার ধরন দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। ঠিক যেভাবে বাংলাদেশের রাজপথে আবু সাইদ মুগ্ধদের উপর নির্বিচারে হামলা চালিয়েছিল হাসিনার পেটুয়া বাহিনী, দিল্লির বুকেও ঠিক সেই একই কায়দায় চলছে দমন পীড়ন। রাজনৈতিক বিশ্লেষক এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন, 5 আগস্টের পর দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা হয়তো নরেন্দ্র মোদীকে তার সেই পুরনো, ব্যর্থ এবং রক্তক্ষয়ী ফর্মুলাই দিচ্ছেন। হাসিনাও ভেবেছিলেন পুলিশ দিয়ে, টিয়ার শেল আর জলকামান দিয়ে ছাত্র আন্দোলন থামিয়ে দেবেন। আজ মোদী সরকারও ঠিক একই ভুল করছে। শিক্ষার্থীদের দাবি দাওয়া না শুনে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে আধা সামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিশাল পুলিশ বাহিনী। যন্তর মন্তর, বিজয় চক এবং সেন্ট্রাল ভিস্তার আশপাশের এলাকা এখন যেন এক যুদ্ধক্ষেত্র। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যখন এগোতে চাইছে, তখন তাদের উপর চলছে নির্বিচার লাঠিচার্জ। ফাটানো হচ্ছে একের পর এক টিয়ার শেল, ছোড়া হচ্ছে জলকামান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভয়ঙ্কর পুলিশি তাণ্ডবের পরও রাজপথ ছাড়ছে না ভারতের ছাত্র জনতা।
তাদের চোখে মুখে কোনো ভয় নেই, তারা যেন বাংলাদেশের 24-এর বিপ্লব থেকে প্রেরণা নিয়েই রাস্তায় নেমেছে। এই প্রবল জনরোষের আঁচ যখন সংসদ ভবনের ভেতরে পৌঁছায়, তখন সেখানে থাকা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে কোনো ঝুঁকি না নিয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে সংসদ ভবন থেকে কনভয় নিয়ে পালিয়ে যান মোদী। যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। কালো কাঁচের গাড়িতে করে একজন রাষ্ট্রনেতার ভাবে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া প্রমাণ করে ছাত্র জনতার ক্ষোভের আগুন কতটা তীব্র। এখন প্রশ্ন হলো, কারা এই ককরোচ জনতা পার্টি? কেনই বা তারা নিজেদেরকে তেলাপোকা বলছে? আর কেনই বা তারা সংসদ ঘেরাওয়ের মতো এত বড় পদক্ষেপ নিল? এর পেছনের কারণটি অত্যন্ত মর্মান্তিক এবং ভারতের শিক্ষা ব্যবস্থার এক কলঙ্কজনক অধ্যায়। সম্প্রতি ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায়, বিশেষ করে নিট পরীক্ষায় ব্যাপক প্রশ্ন ফাঁস, জালিয়াতি এবং দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রায় 22,80,000 শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে মোদী সরকারের শিক্ষা মন্ত্রক। এই ভয়াবহ জালিয়াতির কারণে হতাশাগ্রস্ত হয়ে অন্তত 20 জন মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঠিক যেমনটা বাংলাদেশে কোটা বৈষম্যের কারণে লাখো তরুণের ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল, ভারতেও দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার কারণে লাখো তরুণের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই চরম অন্যায় এবং দুর্নীতির প্রতিবাদে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রধান অভিজিৎ দীপক তরুণদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ডাক দিয়েছেন। দলের নাম তেলাপোকা রাখার পেছনে দর্শনটি হলো, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর দেশের সাধারণ তরুণ সমাজকে তেলাপোকা বা পোকা মাকড়ের মতোই তুচ্ছ মনে করে। তারা মনে করে এই তরুণদের যখন খুশি পায়ের তলায় পিষে মারা যায়, কিন্তু তারা ভুলে গেছে তেলাপোকা এমন এক প্রাণী যা পারমাণবিক বিস্ফোরণের পরও টিকে থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যতই নিপীড়ন করুক না কেন, এই তরুণ সমাজ ধ্বংস হবে না। তারা ফিরে আসবে, তারা প্রতিরোধ গড়বে। আর এই প্রতিরোধের ডাক দেওয়ার অপরাধে ককরোচ জনতা পার্টির প্রধান সহ অসংখ্য আন্দোলনকারীকে রীতিমতো রাস্তা থেকে চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে পুলিশের বাসে তোলা হয়েছে। হাসিনার স্টাইলে এই তেলাপোকাদের লাঠি পেটা করে থেতলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী শিক্ষার্থীদের উপরেও চালানো হয়েছে অমানবিক নির্যাতন। দিল্লির এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোদী সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে তা তাদের পদক্ষেপ দেখলেই বোঝা যায়। আন্দোলনকারীদের ঠেকাতে পুরো নয়া দিল্লি জেলায় 163 ধারা জারি করা হয়েছে, যা অনেকটা কারফিউয়ের মতোই। এমনকি মধ্য দিল্লির বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে, সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি। সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটি শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি, ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না। তবে যদি মেরে ফেলেন নরেন্দ্র মোদী, আশ্চর্য হবেন না। তারা এমন ভাবে বিষয়টি সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে। এরকম একটি সংগঠিত প্রচার চালাবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।